শুনছেন টক থিয়েটার, পাওয়ার বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের নতুন একটি এপিসোডে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আমাদের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রসময়ীর রসিকতা। গল্প পাঠে এবং ক্ষেত্রমোহনের ভূমিকায় সৌপ্তিক মল্লিক, রসময়ীর চরিত্রে পিয়ালি চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে সৌপ্তিক মল্লিক, পিয়ালি চ্যাটার্জি, দীপ এবং নেহা। ক্ষেত্রমোহনবাবুর 18 বছরের দাম্পত্য জীবন স্ত্রীর সঙ্গে যুদ্ধ বিগ্রহ এবং সন্ধি করতে করতেই কেটে গেছে। এমন রণরঙ্গিন স্ত্রী বাংলায় প্রায় দেখা যায় না বললেই চলে। ক্ষেত্রমোহনের বয়স এখন 40 বছর, স্ত্রী রসময়ীর বয়স 30। রসময়ী এই নাম যে রেখেছিল, বলিহারি তার প্রতিভা। তবে রসও অনেকগুলি আছে কি না, এক্ষেত্রে রৌদ্র রস। ক্ষেত্রমোহন একজন বাঙালি মোক্তার। হুগলিতে থেকে বেশ 2 পয়সা উপার্জন করেন। বাড়ি তাঁর হুগলিতে নয়, জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে। তবে কয়েক বছর হল হুগলিতে নিজের বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। দুঃখের বিষয়, এ পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয়নি। স্ত্রীর যেরূপ বয়স, আর হওয়ার ভরসাও নেই। অনেকদিন থেকে তাঁর মাসি পিসি প্রভৃতি আর একবার বিয়ে করার জন্য তাকে অনুরোধ করছেন। ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাই, কিন্তু রসময়ীর ভয়ে এ পর্যন্ত এই বিষয়ে কোনরূপ চেষ্টা চরিত্র করতে সাহস করেননি। ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ী ভয়ানক বিপ্লবের সৃষ্টি করে ক্ষেত্রমোহনকে 2 দিন বাড়ি ছাড়া করল। অবশেষে নিজে তার বাপের বাড়ি হালি শহরে চলে গেল। ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করে ঘরে ফিরে এলেন এবং প্রতিজ্ঞা করলেন রসময়ীর আর মুখ দর্শন করবেন না, অন্যত্র বিবাহ করবেন। এ বাড়িতে রসময়ীকে আর ঢুকতে দেবেন না, এই শেষ। হালিশহর গ্রামটি হুগলিরই অপর পারে, মধ্যে গঙ্গা প্রবাহিত। চৌধুরী পাড়ায় রসময়ীর বাপের বাড়ি। অনেক দিন হল তার বাবা মা গত হয়েছেন। এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তার 2টি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে। নবীন কাঁচরাপাড়া কারখানায় কাজ করে। সুবোধ স্কুল ছেড়ে এখন বাড়িতেই বসে আছে, এখনো কিছু জোটেনি। মাসের পর মাস রসময়ী হালি শহরেই রয়েছে। আগে আগে এরকম হলে 2-4 দিন বা বড়জোর 1 সপ্তাহ পরে দাঁতে দাঁত চেপে ক্ষেত্রমোহন এসে উপস্থিত হতেন এবং কত সাধ্য সাধনা করে স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতেন। কিন্তু এইবার সে নিয়মের ব্যতিক্রম দেখে রসময়ী বেশ চিন্তিত হয়ে পড়েছে। তাদের পাড়ারই একটি ছেলে প্রতিদিন নৌকায় করে গঙ্গা পার হয়ে হুগলির ব্রাঞ্চ স্কুলে পড়তে যেত। সেই ছেলেটি
গ্রামে প্রচার করে দিল ক্ষেত্রমোহন বাবুর বিয়ের দিন স্থির হয়ে গেছে। এই কথা শুনে রসময়ীর দিদি বিনোদিনী একদিন বিকেলে ছেলেটিকে বাড়িতে ডেকে আনলেন। তাকে সন্দেশ রসগোল্লা খেতে দিয়ে বললেন, বাবা, শুনলাম নাকি আমাদের ক্ষেত্র আবার বিয়ে করছে, এ কথা কি সত্যি? ছেলেটি বলল, হ্যাঁ সত্যি বই কি। আমাদের ক্লাসে সুরেশ বলে একটি ছেলে পড়ে, চুঁচড়োই তার মামার বাড়ি, তারই মামাতো বোনের সঙ্গে বিয়ে। ঠিক জানো? জানি বই কি, সুরেশই তো আমাকে বলেছে, দিন স্থির পর্যন্ত হয়ে গেছে। তার মামার নাম কি? নাম হরিশচন্দ্র চাটুর্যে, জজ আদালতে কাজ করে। তাদের বাড়ি কি তুমি চেনো বাবা? হ্যাঁ চিনি বই কি, সুরেশের সঙ্গে কতবার গিয়েছি। কত বড় মেয়ে? এই আমাদের বয়সই হবে। ছেলেটির বয়স ওই 13 বছর। কেমন দেখতে? তা বেশ সুন্দর। বিনোদিনী কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, আচ্ছা আচ্ছা, কাল একবার আমাদের দু বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারো বাবা? কেন? তাদের একবার মিনতি করি, বলে করে দেখি। বিয়ে হলে আমার বোনটিরও সুখ হবে না, তার মেয়েও জলে পড়বে। কাল একবার আমাদের নিয়ে চলো। কখন? এই খাওয়া দাওয়ার পরে। আমার স্কুল কামাই হবে যে। একদিনের জন্য মাস্টারের কাছে ছুটি নিই ওখান। আমি বরং তোমায় একটি টাকা দেব, ঘুড়ি নাটাই এসব কিনো। পরের দিন বেলা 11টার সময় দুই বোনকে নিয়ে ছেলেটি চুঁচুড়া রওনা দিল। গঙ্গা পার হয়ে ঘোড়ার গাড়ি ভাড়া করে মাধবীলতায় হরিশবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হল। খিড়কি দরজার সামনে গাড়ি দাঁড়ালো। রসময়ী বলল, এই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তুমি গাড়ির ভিতরে বসে থাকো, আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি। এই বলে দুজনেই গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে ঢুকে গেল। সেই বাড়ির মেয়েরা কেউ তখন স্নান করছে, কেউ বা খেতে বসেছে, কেউ বা খাওয়া দাওয়া সেরে উঠোনে বসে চুল শুকোচ্ছে। হঠাৎ আচমকা দুজন ভদ্র ঘরের অপরিচিতা মহিলাকে প্রবেশ করতে দেখে তাদের মধ্যে থেকে একজন সবিস্ময়ে বলল, তোমরা কারা গা? বিনোদিনী বলল, আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। মহিলাটি সন্দিগ্ধভাবে বলল, এসো বসো। দুজনে বারান্দার ওপর উঠে বসে বলল, বাড়ির গিন্নি কোনটি? একজন প্রৌঢ়াকে দেখিয়ে সকলে বলল। ইনি গিন্নি। গৃহিণী বললেন, তা তোমরা কি মনে করে এসেছো বাছা? বিনোদিনী বলল, তো তোমাদের মেয়ের নাকি বিয়ে? গৃহিণী বললেন, হ্যাঁ, আমার ছোট মেয়েটির বিয়ে এই 20 মাঘ দিন স্থির হয়েছে। পাত্রটি কে? ক্ষেত্রমোহন চক্রবর্তী, হুগলিতে মুক্তারি করেন। সতীনের উপর মেয়ের ইচ্ছা বাছা? গৃহিণীর বিস্ময় প্রতি কথায় বেড়েই চলেছিল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা চেনো নাকি? বিনোদিনী বলল, চিনি নে, আবার খুব চিনি, আমাদের গ্রামেই তো বিয়ে করেছে। গৃহিণী বললেন, হ্যাঁ, সতীন আছে বটে, কিন্তু সে স্ত্রী পরিত্যাগ করেছে। রসময়ী এতক্ষণ চুপ করে বসে সব শুনছিল। তার মনের রাগ ক্রমশই বেড়ে চলেছিল। এই কথা শুনে তার হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো, দুই চোখ লাল হয়ে উঠল। বিনোদিনী জিজ্ঞাসা করল, কেন পরিত্যাগ করেছে, কিছু শুনেছ গা? শুনেছি সে মাগি নাকি বড় দজ্জাল। এই কথা শোনা মাত্র রসময়ী তড়াক করে লাফিয়ে উঠল। বারান্দার কোণে
এক গোছা ঝাঁটা পড়েছিল। হঠাৎ করে নিমেষের মধ্যে সেটা দুই হাতে তুলে নিয়ে সে গৃহিণীর উপর চড়াও হল। সপাসপ গৃহিণীর উপর ঝাঁটার আঘাত করতে করতে সে বলতে লাগলো, কেন রে, কেন? আর কি মরবার জায়গা পেলি না? আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের জন্য অন্য পাত্র জুটলো না? হ্যাঁ, জুটলো না? হঠাৎ আচমকা এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোক কিছুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে গেল। তারপর মহা গণ্ডগোল আরম্ভ হল। অল্প বয়স্কা মেয়েরা কেঁদে ছুটে কেউ খাটের নিচে, কেউ সিন্দুকের আড়ালে লুকিয়ে পড়ল। বাড়ির ঝি বসে বাসন মাজছিল। সে বাসন কোসন ফেলে রেখে, ওরে, খুন করে ফেললো রে, খুন করে ফেললো। সেপাই, সেপাই, এই পাহাড়ওয়ালা, কোথায় গেলি সব? এই বলে ঊর্ধ্বশ্বাসে ছুটে রাস্তায় বেরিয়ে পড়ল। বাড়ির অন্য মেয়েরা এসে রসময়ীকে ধরে ফেলল। সে তখন গৃহিণীকে ছেড়ে তাদের উপর কিল, চড়, লাথি, খুশি যাবতীয় সব কিছুর বর্ষণ করতে লাগল। কারো কাপড় ছিঁড়ে দিল, কারোর চুল ছিঁড়ে দিল, কাউকে কামড়ে দিল, কাউকে খামচেও দিল। হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, কোনেটা গেল কোথায়? গেল কোথায় সে? কোথায় গেল সেই মাগি? তাকে একবার বের করো না। চোখ দুটো গেলে দিয়ে যাই, নাকটা কেটে দিয়ে যাই, দাঁতগুলো একেবারে ভেঙে দিয়ে যাই। বিনোদিনী এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। ক্রমে সদর দরজায় লোক হই হই করতে লাগলো। তখন সে বলল, রসময়ী, থাম থাম, ক্ষমা দে বোন, খুব হয়েছে, বাড়ি চল। ঝি ছুটে এসে বাড়িতে প্রবেশ করে বলল, ওকে যেতে দিওনি, থানায় খবর দিয়ে এসেছি, দারোগা আসছে। পুলিশের নাম শুনে রসময়ী বলল, চল দিদি, চল। পর মুহূর্তে ২-৩ জন মহিলা রসময়ীকে ধরতে এগিয়ে এলো। সে এক লাফে উঠোনের কোণ থেকে আঁশ বটিটা নিয়ে মাথার উপর সবেগে ঘোরাতে ঘোরাতে বলল, খুন চেপেছে, আমার খুন চেপেছে, সবাইকে খুন করে ফাঁসিতে যাব। রসময়ীর এই রূপ দেখে সব মহিলা বাবা গো মা গো বলে যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। পাহাড়ওয়ালা, ও পাহাড়ওয়ালা, আসামি পালায় রে। এই বলে চিৎকার করতে করতে ঝি পুনরায় রাস্তায় বেরিয়ে পড়ল। রসময়ী তখন দিদির সাথে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে পাড় ঘাটে যেতে বলল। বলা বাহুল্য, হরিশচন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যা দান করলেন না। তাঁর গৃহিণী বললেন, সে খুনে মেয়ে মানুষ, বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে। তুমি অন্যত্র চেষ্টা করে দেখো। পরদিন কাছারিতে গিয়ে হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সব কথাই শুনলেন। রাগে তার সর্বশরীর জ্বলতে লাগল। কাছারি থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ঘরে বসে ক্ষেত্রমোহন বাবু তামাক খাচ্ছিলেন। এমন সময় হঠাৎ ঝড়ের মতো রসময়ী এসে প্রবেশ করল। কয়েক মুহূর্ত নির্বাক থেকে ক্ষেত্রমোহনের দিকে তাকালো। সেই প্রকার চাহনি, যে চাহনিতে পূর্বে মুনি ঋষিরা লোককে ভস্ম করে ফেলতেন। ক্ষেত্রবাবু বললেন, কি মনে করে? রসময়ী অসম্ভব সংযমের সাথে উত্তর দিল, একটা শ্রাদ্ধের জোগাড় করতে। তার ঠোঁট দুটি ক্রোধে কাঁপতে লাগল। তামাক টানতে টানতে ক্ষেত্রমোহন বাবু বললেন, শ্রাদ্ধটা কার? হরিশ চাটুর্যের মেয়ের আর মেয়ের মার। তাহলে দুটো শ্রাদ্ধ বলো, সঙ্গে সঙ্গে নিজেরটাও সেরে নিলে হয় না? সেইটি হবে না এখন। বুড়ো বয়সে বিয়ে করছে নাকি শুনলাম। হুঁকা নামিয়ে
একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমোহন বললেন, করছি তো, করব না কেন? তোমার ভয় নাকি? রসময়ী চিৎকার করে হাত নেড়ে বলল, করো না, করে একবার মজাটাই দেখো না। কি করবে তুমি? এই এমন কিছু না, আঁশবটি দিয়ে সে মেয়ের নাকটা কেটে দেব, আর 10 মুনে পাথর চাপিয়ে ধাক্কা মেরে জলে ফেলে দেব। আর তোমার নাক কানটা যদি কেউ কেটে দেয়? এসো না, কাটো না, তুমি কাটো না হয়। এই বলে রসময়ী কোমরে 2 হাত দিয়ে ঝুঁকে নিজের মুখ ক্ষেত্রমোহনের কাছে নিয়ে এলো। স্ত্রীর এই বিনয় দেখে ক্ষেত্রমোহন আবার হুঁকো উঠিয়ে আপন মনে টানতে লাগলেন। ঝুঁকে থাকতে থাকতে যখন ক্লান্তি বোধ হল, তখন রসময়ী নিজের মুখ সরিয়ে নিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালো। বলল, তাহলে আঁশবটিতে শান দিয়ে রাখি কে? সম্বন্ধ পাকা হলে খবরটা দিও, চুপি চুপি যেন শুভকর্মটা সেরে পেল না। ক্ষেত্রমোহন বললেন, তুমি না মরলে আর বিয়ে করছি নে। মরবে কবে? এই কথা শুনে অসময়ে বিদ্রূপের স্বরে হা হা করে হেসে উঠল। বলল, আমি মরবো কবে জিজ্ঞাসা করছো? রশি বামনি এখনই মরছে না গো, তার এখনো অনেক দেরি আছে, বিস্তর বিলম্ব। তোমার বিয়ে করবার বয়স যাবে, বুড়ো থুত্তুরে হবে, বুয়ে নুয়ে যাবে, যখন আর কেউ তোমার মেয়ে দিতে রাজি হবে না, তখন আমি মরবো। দাম্পত্য রস আলাপ এই পর্যন্ত এগোলে বাইরে একখানা গাড়ি থামবার শব্দ হল। রসময়ী বলল, তবে সেই কথাই রইল, এখন তবে আসি। দিদি ওপাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল, ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যাই। এই বলে রসময়ী ঝড়ের বেগে বেরিয়ে গেল। এই কথোপকথনের পর 6 মাস কেটে গেছে। রসময়ীর গর্ব সফল হল না, সে এখন মৃত্যু শয্যায়। খবর পেয়ে ক্ষেত্রমোহন হালি শহরে গেলেন, চিকিৎসার কোনো ত্রুটি হল না, কিন্তু রসময়ী বাঁচল না। গঙ্গার তীরে নিয়ে গিয়ে ক্ষেত্রমোহন স্ত্রীর মুখাগ্নি করলেন। আশ্চর্য সংসারের মায়া যে এত কষ্ট দিয়েছে, তার জন্য ক্ষেত্রমোহন ঝড় করে অশ্রুপাত করলেন। আরো 6 মাস কাটল। ক্ষেত্রমোহনের বন্ধু বান্ধবরা নানা স্থানে পাত্রী খুঁজতে ব্যস্ত হলেন। অবশেষে হুগলির নিকটবর্তী একটি গ্রামে সুযোগ্যা একজন পাত্রীর সন্ধান পাওয়া গেল। মেয়েটি ডাগর, দেখতেও ভালো। বিশেষ ব্যাপার হল, মেয়ের বাবা একটি বড় জমিদারের নায়েব। ওদিকার মামলা মোকদ্দমাগুলিও এই সূত্রে ক্ষেত্রমোহন বাবুর করায়ত্ত হবে। কন্যার বাবা রজনীকান্ত ঘোষাল ইংরেজি লেখাপড়া জানা ব্যক্তি। বিবাহের কথাবার্তা পাকা হল। বরের খুড়োমশাই গ্রাম থেকে এসেছেন, কাল আশীর্বাদ। সকালে অফিস ঘরে বসে 2-4 জন মক্কেলের সঙ্গে মুক্তারবাবু কথাবার্তা বলছিলেন। খুড়োমশাই একখানা বঙ্গবাসী হাতে ঘরের কোণে বসে কি সব যেন করছিলেন। এমন সময় ডাক পিয়ন এলো এবং ক্ষেত্রমোহনের হাতে একটি খাম ধরিয়ে দিল। খামের ওপর সইটা দেখে ক্ষেত্রমোহনের মাথা ঘুরে গেল 2-4 বার। চোখ রগড়ে বারংবার খামের শিরোনামটা পরীক্ষা করতে লাগলেন। কাছে এনে দূরে সরিয়ে নানাভাবে দেখলেন। অবশেষে কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুললেন। পড়ে তার মুখ বিবর্ণ হয়ে গেল। মক্কেলদের বললেন, আচ্ছা তোমরা এখন যাও, বুঝলে, কাল সকালই কাটারি যাব।
সেইখানেই না হয় বাকি কথাবার্তা হবে ক্ষণ। মক্কেলরা চলে গেলে খুড়ো মশাই বললেন, তোর চিঠি এলো? জড়ানো কণ্ঠে ক্ষেত্রমোহন বললেন, আগে হ্যাঁ। কোথাকার চিঠি? তাই তো ভাবছি। ক্ষেত্রমোহনের মুখের ভাব এবং কণ্ঠস্বরের বিকৃতি লক্ষ্য করে খুড়োমশাই উঠে কাছে এলেন। তখন ক্ষেত্রমোহন চিঠিটা দ্বিতীয়বার পড়ছেন। তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তার চোখ কপালে উঠে গেছে। খুড়োমশাই সন্দিগ্ধভাবে বললেন, কি মানে ব্যাপার কি? কোনো দুঃসংবাদ নয় তো? ক্ষেত্রমোহন কোনো কথা না বলে চিঠিটা খুড়োমশাইয়ের হাতে দিলেন। তিনি চিঠিটা নিয়ে চশমা খুঁজে চোখে লাগালেন। জানলার কাছে দাঁড়িয়ে তিনি চিঠিটা পড়তে লাগলেন। সাধারণ পাতলা চিঠির কাগজে বেগুনি রঙের ম্যাজেন্টা কালি দিয়ে লেখা। উপরে কোনো স্থানের নাম নেই, তারিখও লেখা নেই। চিঠিটা এই রকম: শ্রী শ্রী দুর্গা সহায় প্রণামপূর্বক নিবেদন। তোমার মতিচ্ছন্ন ধরিয়াছে, মনে করিয়াছ রসময়ী মরিয়াছে, আপদ গিয়াছে, এইবার বিবাহ করি। আমি মরিয়াছি বটে, কিন্তু তাই বলিয়া তুমি নিষ্কৃতি পাইয়াছ তাহা মনেও করিও না। বাড়ির সম্মুখে যে বড় বটগাছ আছে, তাইতে আমি আজকাল বাস করিতেছি। তুমি কি করো, কোথায় যাও, সমস্তই আমি সেখানে বসে দেখিতেছি। রাত্রিরে গাছ হইতে নামিয়া মাঝে মাঝে তোমার শয়ন ঘরে যাই, তোমার খাটের চারিদিকে ঘুরিয়া বেড়াই। এক একবার ইচ্ছা করে গলাটা টিপিয়া দিয়া তোমাকেও আমার সঙ্গী করি। আমার এখানে বড্ড একলা বোধ হয় গো। আমার চেহারা এখন অতিশয় খারাপ হইয়া গিয়াছে। আমার গায়ের মাংস চামড়া আর কিছুই নাই, খালি হাড় আছে, তাও সাদা নয়। গঙ্গার তীরে আমাকে যে পুড়াইয়াছিলে, তাইতেই হাড়গুলো কালো কালো হইয়া গিয়াছে। যাহা হোক, নিজের রূপ বর্ণনা নিজের মুখে শোভা পায় না। বিবাহ করিও না, করিলে তোমার ললাটে অশেষ দুর্গতি নেকা আছে, রসময়ী। চিঠি পড়ে খুড়োমশায়ের মুখ কালো হয়ে গেল। ভীত স্বরে জিজ্ঞাসা করলেন, এই হাতের লেখা কার? চিনতে পারছ? খুব চিনি, তারই হাতের লেখা। অন্য কেউ চাল করেনি তো? ভগবান জানেন। খুড়োমশাই কাছের চেয়ারটায় ধপ করে বসে পড়লেন। কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে বলে উঠলেন, জয় রাম, জয় রাম সীতারাম, রাম রাঘব রাবণারি, রাম 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 রাম। খুড়োমশাইকে এই অবস্থায় দেখে ক্ষেত্রমোহন আরো ভয় পেয়ে বলল, আচ্ছা খুড়োমশাই, ভূতে কখনো চিঠি লেখে? খুড়োমশাই বলে উঠলেন, ভূত বলতে নেই, ভূত বলতে নেই, অপদেবতা বলো জয় রাঘব রামচন্দ্র। দুজনেই নির্বাক। অবশেষে খুড়ো মহাশয় বললেন, দেখো, কারু বদমাইশি নয় তো? এমনটা কি হতে পারে? অনেক রকম ভৌতিক উপদ্রবের কথা শুনেছি বটে, কিন্তু এরকমটা তো কখনো শোনা যায়নি। আচ্ছা, বৌমার হাতের লেখা আগেকার চিঠিপত্র কিছু আছে কি? লেখাটা মিলিয়ে দেখলে হয়। ক্ষেত্রমোহন বললেন, হ্যাঁ, তা পুরনো চিঠি আছে বই কি। এই বলে ঘরের ভেতর থেকে 4-5টা চিঠি বের করে আনলেন। খুড়োমশাই চশমার কাঁচ দুটো খোঁচার কাপড়ে ভালো করে মুছে নিলেন। এরপর চিঠিগুলো নিয়ে অত্যন্ত সাবধানে হস্তাক্ষর মেলাতে লাগলেন। অবশেষে সেগুলো টেবিলের উপর রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, একই হাতের লেখা তো দেখছি। এই বলে
খামখানা উল্টে পাল্টে দেখতে লাগলেন। 1 পয়সার 6খানাওয়ালা সাধারণ সাদা খাম, তাতে 1খানা 2 পয়সার টিকিট আঁটা আছে। ক্ষেত্রমোহনের হাতে খামটা দিয়ে বললেন, কোথাকার ছাপ দেখো তো। ক্ষেত্রমোহন বাংলা নবিশ মুক্তার হলেও ইংরেজি ছাপার অক্ষর পড়তে পারতেন। ছাপ পরীক্ষা করে বললেন, হুগলির ছাপ, কালকের তারিখ। খুড়ো মহাশয় চুপ করে বসে রইলেন। মাঝে মাঝে কেবল অস্ফুট স্বরে বলতে লাগলেন, জয় রাম, শ্রীরাম, সীতারাম, রাম রাম রাম। কাছারির বেলা হয় দেখে মুক্তারবাবু স্নান করে খেতে বসলেন, কিন্তু কিছুই খেতে পারলেন না। রান্নাঘরের বারান্দায় যেখানে বসে তিনি আহার করছিলেন, সেখান থেকে বট গাছটার অগ্রভাগ দেখা যায়। একটু করে খান আর মাঝে মাঝে সেই গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন। একসময় গাছটার একটা ডাল খড়খড় করে নড়ে উঠল। কার যেন হাসিরও শব্দ শোনা গেল। ক্ষেত্রমোহন বাবুর আর খাওয়া হলো না, উঠে পড়লেন। মুখ ধুয়ে বাইরে এসে বট গাছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। 2-3টে কাঠবিড়ালি ডালে ডালে পরস্পরকে তাড়া করে ফিরছে। গোটা কত কাক গাছের একদম উঁচু ডালে বসে জাতীয় সঙ্গীত গাইছে। এছাড়া আর কিছুই দেখতে পেলেন না। সেদিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শোবার ঘরে কাকা ভাইপো বসে কথা বলছিলেন। দিনের বেলা খুড়োমশাই কপাটের বাইরে এবং ভিতরে দেওয়ালময় রাম নাম লিখে দিয়েছেন। আজ দুজনে একই সাথে শোবেন। বালিশের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রাখা হবে এবং ঘরে সমস্ত রাত্রি আলো জ্বলার বন্দোবস্ত করা হয়েছে। ক্ষেত্রমোহন বললেন, তাহলে খুড়ো মশাই, কি করা যায়? বিয়েটা কি বন্ধই করে দেব? আমি তো তার দরকার দেখছি নে। যদি কোনো উপদ্রব অত্যাচার হয়? খুড়ো মহাশয় কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, ভয়ের কোনো কারণ দেখি নে। ওই ওই যে বলেছে, ইচ্ছা করে তোমার গলাটা টিপে দিই। না, তা পারবে বলে মনে হয় না। হাজার হোক স্বামী তো বটে। আর ওই যে বলছে, বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে তার মানে এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধহয় এই যে অধিক বয়সে বিবাহ করলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয়, তাই তোমারও অদৃষ্টে ঘটবে। ক্ষেত্রমোহনবাবু চুপ করে রইলেন। মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিবাহ করবার লোভটিও সম্বরণ করা তাঁর পক্ষে অসাধ্য। পরদিন আশীর্বাদ হয়ে গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পেয়েছেন সে কথাও রাষ্ট্র হতে বিলম্ব হল না। নায়েব রজনীবাবুর কানেও ক্রমে এই কথা পৌঁছল। আগেই বলেছি তিনি ইংরেজি জানা ব্যক্তি। এ কথা শুনে হা হা করে হেসে উঠলেন, বললেন, ভূত! এ বিংশ শতাব্দীতে ভূতে বিশ্বাস করতে হবে? বিবাহের দিন ঠিক হয়েছে 8ই ফাল্গুন, আর 5 দিন মাত্র বাকি আছে। উভয় পক্ষ থেকেই সমস্ত আয়োজন হচ্ছে। বিকেলে বৈঠকখানায় ক্ষেত্রবাবু কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে বসেছিলেন।
এদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহরবাবু। লোকটির বয়স 40 পার হয়েছে, চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, সারা মুখ বড় বড় গোঁফ দাড়িতে ভরা, হাতে বড় বড় নখ। এক কথায় লোকটি থিওজফিস্ট। ক্ষেত্রবাবুর ভৌতিক চিঠি পাওয়ার কথা শোনার পর থেকে মনোহরবাবু এনার সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠতা স্থাপন করে নিয়েছেন। অপর একজন নবা যুবক, নাম সুরেন্দ্রনাথ। ইনি LA ফেল করা শিক্ষিত মুক্তার, বিস্তর ইংরাজি উপন্যাস পড়েছেন। সুরেন্দ্রনাথ বললেন, ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল, অনেক উপন্যাসে পড়েছি একটা দুর্ঘটনা ঘটে গেলে, যেমন ধরুন রেলে কলিশন বা নৌকাডুবি বা আর কিছু, সকলেই মনে করছে অমুক লোকটা মরে গেছে। মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই, কিন্তু বইয়ের শেষ দিকটায় দেখা গেল সে বেঁচে আছে। তাই আমার মনে হয় আপনার স্ত্রী এখনো বেঁচে আছেন, নয়তো এ চিঠি জাল। কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এ চিঠি তাঁরই হাতের লেখা, জাল নয়। সুতরাং আপনার স্ত্রী বেঁচে আছেন এটা বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এই 20 শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করা যায় না। থিওজফিস্ট উকিলবাবুটি এ কথা শুনে বললেন, কেন মশাই, 20 শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতে বিশ্বাস করতে পারেন না কেন? নবীন মুক্তারবাবু বললেন, কারণ আমি কখনো দেখিনি। এই শুনে মনোহরবাবু বিজ্ঞতার হাসি হেসে বললেন, সম্রাট 7ম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? না, দেখিনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন? করি, তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে, তার 10-20 খানা ছবিও দেখেছি। কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি। সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং ভূত দেখেছে। মনোহরবাবু তার সুঘন দাড়ির মধ্যে হাত বোলাতে বোলাতে বললেন, আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরী আত্মাকেও প্রত্যক্ষ করেছে। আপনি বললেন যে সম্রাটের 10-20 খানা ছবিও দেখেছেন, তেমনি 10-20 খানা ভূতের ছবিও আপনাকে আমি দেখাতে পারি। যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন। আমার একখানা বইয়ে কেটি কিং এর ছবি আছে। প্রথম চার্লসের সময় কেটি কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন। 16 বছর বয়সে তার মৃত্যু হয়। গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানা স্থানে অনেক শেয়াসে কেটি কিং স্থূল শরীর ধারণ করে দেখা দিয়েছিলেন। তার নাড়ি পরীক্ষা করা হয়েছে, তার শরীরে ছুঁচ ফুটিয়ে দিয়ে দেখা হয়েছে ঠিক মানুষের মতো রক্তপাত হয়। তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে। ফটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বইয়ে আছে, আসবেন, দেখাবো। সুরেন্দ্রবাবু অল্প অল্প হেসে বললেন, আপনারা যেমন ভালো মানুষ ওইসব বিশ্বাস করেন। ভূতবাদীদের কত জোচ্চুরি ধরা পড়েছে তার সংখ্যা নেই। কেটি কিং এর দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে, এইটি আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন। আমার তো ঠিক উল্টো মনে হয়। ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীরী মানুষ একটা দাঁড়িয়ে রয়েছে দেখছি, তাহলে বরং বিশ্বাস হতো সে মানুষ নয়। এক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনে বট গাছে থাকেন। চিঠি যখন লিখতে পারেন তখন অনায়াসেই মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন, কিন্তু তা না করে খাম, কাগজ, কালি, কলম সংগ্রহ করার এত কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলের উপর রেখে গেলেই হতো। তা না করে 1 মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে, আবার 2 পয়সা খরচ করে টিকিট কিনতে হলো। মশাই, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিকই এত সস্তা হয় তাহলে না হয় সেইখানে গিয়ে প্র্যাকটিস শুরু করি।
মনোহরবাবু একটু বিরক্তির সঙ্গে বললেন, আরে ধুর মশাই, এই জিনিসটা হাসি তামাশা নয়, এসব গভীর বিষয়। অনেক চর্চা, অনেক আলোচনা না করে এই বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগৎ থেকে ডাকে চিঠি আসা এই প্রথম নয়। হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন। কুটুম্বিলা নামক এক মহাত্মা এরকম অনেক চিঠি আমাদের মাদাম ব্লাভস্কিকে লিখেছিলেন। তাঁরা মনে করলে সাক্ষাৎ আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন, কিংবা চিঠি উড়িয়ে টেবিলের উপর ফেলে যেতে পারতেন, কিন্তু ডাকেই তাঁরা চিঠিপত্র পাঠাতেন। এই শুনে শিক্ষিত মোক্তারবাবু আবারও হাসতে লাগলেন। বললেন, কুটুম্বিলালের চিঠি তো কোন কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে। ডাক্তার হডসন বলে একজন বৈজ্ঞানিক নিজে ভারতবর্ষে এসে এই বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে মাদাম ব্লাভস্কি আর দামোদর বলে এক ব্যক্তি সব চিঠি জাল করেছিলেন। এ কথা শুনে থিওজফিস্ট বাবুটি ভ্রু কুঁচকে বিরক্তির স্বরে বললেন, ও সব হিংসুটে লেখকের বই পড়বেন না, আমার কাছে আসবেন, ভালো ভালো বই সব আপনাকে পড়তে দেব। তা পড়লে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে। মাদাম টস্কি কত বড় লোক তা তার আইসিস আভেল্ট বইটি পড়লেই বুঝতে পারা যায়। সুরেন্দ্রবাবু মুচকি হেসে বললেন, সে বইটি পড়িনি বটে, তবে আইসিস ভেরি মচ আনভেলড অর দি স্টোর অফ দি গ্রেট মহাত্মা হোক্স এই বইটি পড়েছি, লাইব্রেরিতে আছে, দেখতে চান তো এনে দিতে পারি। এ কথায় মনোহরবাবু রেগে আগুন হয়ে গেলেন। বললেন, আর আপনারা ওই এক কথা শিখে রেখেছেন, গাল দেওয়া যায় না এমন ভালো জিনিসই নেই। যত সব কুচক্রী বদমায়েশ লোক মিছি মিছি মাদামের অপরাধ রটনা করেছে। এমন সময় বাইরে যেন কিসের শব্দ হলো। বাবু, চিঠি আছে। পর মুহূর্তে ডাকপিয়ন ঘরে ঢুকে ক্ষেত্রবাবুর হাতে একটা চিঠি দিল। পত্রখানি হাতে নিয়ে ক্ষেত্রমোহনবাবুর চক্ষু স্থির হয়ে গেল। বললেন, মশাই, আবার সেই চিঠি পড়ে সেটা সকলের সামনে ফেলে দিলেন। থিওজফিস্ট বাবুটি অতি আগ্রহের সাথে সেই চিঠি পড়ছেন। শেষে নবীন মোক্তারবাবুর হাতে সেখানি দিলেন। পত্রটা ছিল খানিকটা এমন: প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ শ্রী শ্রী দুর্গা সহায়। এত সাহস তোমার, আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে। তুমি মনে করিয়াছ আমি তোমার যে পত্র লিখিয়াছিলাম তাহা ফাঁকা আওয়াজ? রশি বামনি তেমন মেয়ে নয়, আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে। এখনো সাবধান হও, এ দুর্মতি পরিত্যাগ করো, নইলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমাইয়া থাকিবে, বট গাছ হইতে নামিয়া তোমার বুকে একখানা 10 মূল পাথর চাপাইয়া দিব। ঘুম আর ভাঙিবে না। রসময়ী। একে একে সকলে পত্রখানি পড়লেন। পড়ে স্তম্ভিত হয়ে বসে রইলেন। শিক্ষিত মোক্তারবাবুরও মুখ শুকিয়ে গেল। তথাপি তিনি মন থেকে সংশয় দূর করে বললেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আর একবার বেশ করে লেখাটা পরীক্ষা করে বলুন দেখি, আপনার স্ত্রীর হাতের লেখাই তো, নাকি কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাৎ আছে? ক্ষেত্রবাবু বললেন, কোনো সন্দেহ নেই, শুধু হাতের লেখা মিল হলেও বা সন্দেহ করতাম। তার যেখানে যেখানে যে যে বানান ভুল চিরকাল হতো, এই চিঠিতেও তাই। সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায়, দুর্গা একটু তফাতে লিখত। এই দুখানা চিঠিতেও তাই। তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিত কালেও মুখে সর্বদা ব্যবহার করত। সকলে চুপ করে বসে রইলেন। কিছুক্ষণ পরে সুরেন্দ্রবাবু গলা ঝেড়ে জিজ্ঞাসা করলেন,
তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রবাবু বললেন, ছিলাম বই কি। সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন? গিয়েছিলাম। চিতার উপর তার দেহ রাখবার পর তার মুখ আপনি আর দেখেছিলেন? দেখিনি আবার, আমি নিজেই তো মুখাগ্নি করেছি। ও হে, তুমি যা ভাবছো তা নয়, কোনো ভুল হয়নি। নতুন মোক্তারবাবু তখন ঘাড় নিচু করে বসে রইলেন। একজন বলল, There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. হে হোরেশিও, স্বর্গে ও মর্তে এমন অনেক জিনিস আছে যাহার বিষয় তোমার দর্শন বিজ্ঞান স্বপ্নেও অবগত নহে। অপর একজন বললেন, তা তো বটেই, তা তো বটেই। ধরুন আমাদের দেশে, শুধু আমাদের দেশেই বা বলি কেন, সকল দেশেই আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভূত বলে একটা জিনিস আছে, তার কি কিছুই ভিত্তি নেই? সরকারি উকিলবাবুটি বললেন, শুধু অন্ধবিশ্বাসের কথা নয়, গত 50 বছরের মধ্যে ইউরোপে ও আমেরিকায় ভূতের অস্তিত্বের অনেক প্রমাণ হয়ে গেছে। একসময় বৈজ্ঞানিক শ্রেষ্ঠ টিন্ডাল পর্যন্ত ভূতকে হেসে উড়িয়ে দিয়েছিলেন। এখন আর শিক্ষিত সমাজে সে ভাব নেই। বিখ্যাত সম্পাদক স্টের সাহেব তাঁর এক গ্রন্থে লিখেছেন, of all the vulgar superstition of the half-educated, none dies harder than the absurd delusion that there are no such things as ghosts. অর্থাৎ অর্ধশিক্ষিত ব্যক্তিগণের মনে যতগুলি ইতরজনিত কুসংস্কার আছে, তার মধ্যে ভূত নাই, এই অদ্ভুত ভ্রমটি সর্বাপেক্ষা প্রবল। এই বলে বিজয়ী বীরের মতো তিনি সুরেন্দ্রবাবুর প্রতি কটাক্ষপাত করলেন। সন্ধে হয়ে গিয়েছিল। সেদিনকার মতো সভা শেষ হল। সেই বটগাছের তলা দিয়ে যেতে সুরেন্দ্রবাবুরও গাটা যেন ছমছম করতে লাগল। খুড়ো মহাশয় কোথায় যেন ঘুরতে গেছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরে এসে দ্বিতীয় চিঠির কথা শুনে বললেন, দেখো ক্ষেত্র, ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে উঠছে। বিয়েটা এখন না হয় বন্ধই রাখা যাক। আমার মতে বছর শেষ হলেই গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, তিনি উদ্ধার হয়ে যাবেন। বছর শেষ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক হলেই হয়। তখন নির্বিঘ্নে শুভ কর্ম শেষ করা যাবে। ক্ষেত্রবাবু বললেন, তা বেশ, সেই ভালো কথা। কন্যার পিতাকে বলে কয়ে বিয়ের দিন পিছিয়ে দেওয়া হলো। নিমন্ত্রণপত্র সব প্রত্যাখ্যিত হল। গয়ায় শ্রাদ্ধ সেরে এসে ক্ষেত্রবাবু বিয়ে করবেন, এটাও সকলেই জানতে পারল। ক্ষেত্রবাবুর হাতে একটা বড় জালিয়াতির মোকদ্দমার তদবিরের ভার রয়েছে। মোকদ্দমা দায়রা সোপর্দ হয়েছে। সেটা শেষ না হলে ক্ষেত্রবাবু গয়ায় যেতে পারছেন না। ফরিয়াদি পক্ষে সাক্ষীগণকে সারা দিন ধরে তালিম দিতে হচ্ছে। মোকদ্দমার আগের দিন সন্ধেবেলা কাছারি থেকে ফেরার সময় রসময়ীর তৃতীয় চিঠি ক্ষেত্রবাবুর হাতে এলো। তাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে, শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ড দিতে যাচ্ছ। ভেবেছ বুঝি পিণ্ডি দিলে আমি উধার হইয়া যাইব, তখন স্বচ্ছন্দে বিবাহ করিবে। গয়ায় যদি যাও তবে চোরের বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোড়া বসাইয়া দিব। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হলো না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়ে তাকে চিঠিটা দেখালেন। মনোহরবাবু চিঠি পড়ে বললেন, এ যে বড় বিপদ দেখছি। বিবাহ করবার ভাবনা
আপনি বরং মাথা থেকে বের করুন। ক্ষেত্রবাবু বললেন, আচ্ছা মশাই, অশরীরী আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে? আপনার থিওজফি শাস্ত্রে কি বলে? এ সম্বন্ধে থিওজফি শাস্ত্রের মত এই: মুক্তাত্মাগণ সাধারণত অশরীরী, কিন্তু কখনো কখনো তারা নিজেকে মেটেরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা। মনোহরবাবু একখানা মোটা বই আলমারি থেকে পেড়ে একটা পাতা খুলে বললেন, এই দেখুন, তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ দেহ ধারণ করেন। সুতরাং সে অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা কিছুই আশ্চর্য নয়। আর এটাও বিবেচনা করুন না, যে হাতে কলম ধরে চিঠি লিখতে সক্ষম সে হাতে ছুরি ধরতে পারবে না কেন? ক্ষেত্রমোহনবাবু কিছুক্ষণ চিন্তা করলেন, শেষে বললেন, দেখুন, এই চিঠিগুলো জাল কিনা সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, এই যে কলকাতা থেকে হস্তশিল্পী বৈজ্ঞানিক আমাদের দায়রার মকদ্দমায় সাক্ষী দিতে আসছেন, তাকে দিয়ে এই চিঠিগুলো একবার পরীক্ষা করালে হয় না? থিওজফিস্ট বাবুটি ক্ষেত্রমোহনের এই সন্দেহবাদে মনে মনে একটু বিরক্ত হলেন। প্রকাশ্যে বললেন, তা আপনার যদি ইচ্ছা হয় পরীক্ষা করাতেই পারেন। পরদিন দায়রায় জালের মোকদ্দমাটির বিচার আরম্ভ হল। হস্তলিপি বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য দিলেন। দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহন ডাক বাংলোয় গিয়ে সফটমোর সাহেবকে ভৌতিক চিঠি 3খানি দিলেন। তুলনার জন্য রসময়ীর কয়েকটা পুরনো আসল চিঠিও দিয়ে আসলেন। সাহেব বললেন, কাল সকালে ফলাফল জানাব। পরদিন ভোরে সরকারি উকিল মনোহর বাবুকে সঙ্গে নিয়ে ক্ষেত্রমোহন আবার ডাক বাংলোয় উপস্থিত হলেন। সাহেব বললেন, পরীক্ষাধীন চিঠি 3খানি এবং আসল চিঠিগুলি সমস্ত একই হস্তে লেখা। এটা শুনে ক্ষেত্রবাবুর মুখখানি একেবারে শুকিয়ে ছোট হয়ে গেল। মনোহরবাবু বললেন, সাহেব, অনুগ্রহ করে একখানি সার্টিফিকেট লিখে দিতে পারেন? সাহেব মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এই চিঠি নিয়ে একটা মামলা মোকদ্দমা হবে, আবার সাক্ষী দিতে এসে ফি পাওয়া যাবে। সুতরাং আহ্লাদে আটখানা হয়ে তিনি সার্টিফিকেট লিখে দিলেন। বাড়ি যেতে যেতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বললেন, এই চিঠিগুলি নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওজফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রে ছাপাতে পাঠাই, তাতে আপনার কোনো আপত্তি আছে কি? আমরা যাকে স্পিরিট রাইটিং বলি তার সুন্দর অকাট্য প্রমাণ হবে। ক্ষেত্রবাবু বললেন, না, তাতে আমার আপত্তি নেই। পরবর্তী সংখ্যা থিওজফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হয়ে গেল। নানা জায়গা থেকে বড় বড় থিওজফিস্টগণ ক্ষেত্রমোহনবাবুকে চিঠি লিখতে আরম্ভ করলেন। কেউ কেউ হুগলিতে এসে পত্রগুলি স্বচক্ষে দেখে বিস্ময়ে অভিভূত হতে লাগলেন। থিওজফিস্ট মহলে ক্ষেত্রবাবুর পসারের আর সীমা নেই, কিন্তু এতে তিনি কিছুমাত্র সান্ত্বনা পেলেন না। পত্রগুলি জাল প্রমাণ হলে তিনি বিয়ে করে সুখী হতে পারতেন। ভয়ে গয়ায় গিয়ে পিণ্ডদান করতেও পারলেন না। তার অদৃষ্টে বুঝি বিবাহ আর নেই। চৈত্র মাস, বসন্তের মৃদু মন্দ বাতাস বইছে। দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসে নিজ দূরদৃষ্টির বিষয় চিন্তা করছিলেন। এমন সময় একজন এসে খবর দিল, হালি শহরে তার শ্বশুর বাড়িতে বড় বিপদ হয়েছে।
দোল উপলক্ষে বাজি পোড়াতে গিয়ে একটা বোম ফেটে তার ছোট শ্যালক সুবোধ বেশ আঘাত পেয়েছে। তাকে হুগলিতে হাসপাতালে আনা হয়েছে। খবর শুনে ক্ষেত্রবাবু থাকতে পারলেন না, গাড়ি ভাড়া করে হাসপাতালের দিকে ছুটলেন। সেখানে গিয়ে দেখলেন ছেলেটির অবস্থা একেবারে সংকটজনক। বিছানার নিচে মেঝের উপর বসে বিধবা বিনোদিনী কাঁদছেন। ক্ষেত্রমোহনকে দেখে তিনি আরও জোরে কাঁদতে লাগলেন। সমস্ত দিন ওষুধ আর সেবা শুশ্রূষা চলল। সন্ধ্যের দিকে ডাক্তারেরা জানালেন আর কোনো ভয় নেই। ক্ষেত্রমোহন শ্যালিকাকে বললেন, ঠাকুরজি, সন্ধ্যা হলো, এইবার বাড়ি চলো। বিনোদিনী বললেন, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। সমস্ত দিন অনাহারে আছো, স্নান খাওয়া কিচ্ছু হয়নি। তা না হোক, আমি যেতে পারবো না। অবস্থা বুঝে হাসপাতালের ডাক্তাররা বললেন, আপনাকে বাড়ি যেতে হবে। এখানে তো রাত্রে থাকতে পাবেন না, কাল সকালে আবার আসবেন। আর কোনো ভয় নেই বলছি তো, বিপদ যা ছিল তা কেটে গেছে। আমরা সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বোঝানোর পর বিনোদিনী শান্ত হলেন। ক্ষেত্রমোহনকে বললেন, তুমি তবে আমায় হালি শহর নিয়ে চলো, রাতে সেখানে থাকবে, কাল ভোরে আবার এখানে আমায় পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাই করলেন। হালি শহরে রাত্রি কাটল। ভোরে উঠে নিজের হাতে এক ছিলিম তামাক সাজিয়ে ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করেছেন। এমন সময় বাড়ির বাইরে মহা গণ্ডগোল শুরু হল। তাড়াতাড়ি হুঁকো রেখে বাইরে গিয়ে দেখলেন লাল পাগড়িতে বাড়ি ঘেরাও করে ফেলেছে। ঘোড়ার পিঠে স্বয়ং পুলিশের সুপারিনটেন্ডেন্ট সাহেব দুয়ারে দাঁড়িয়ে, সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবলও আছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হয়ে সাহেবকে সেলাম করলেন। সাহেব চুরুট মুখে বললেন, হ্যালো মুখঠির, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রবাবু বললেন, হুজুর, এইটা আমার শ্বশুর বাড়ি। ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? আমি তোমার শ্বশুর বাড়ি সার্চ করিবে। এখানে বোমা টোমা তৈরি হয় কিনা দেখিব। ইহা সার্চ ওয়ারেন্ট আছে। বলে সাহেব সার্চ ওয়ারেন্টখানি ক্ষেত্রবাবুর হাতে দিলেন। ক্ষেত্রবাবু সেখানি উল্টে পাল্টে দেখে সাহেবের হাতে ফিরিয়ে দিলেন। বললেন, হুজুর মালিক, যা ইচ্ছে করে করতে পারেন। সাহেব বললেন, স্ত্রীলোকগণকে লুকাইয়া রাখো। পুলিশ ঘরের মধ্যে প্রবেশ করল। স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী। তিনি পুলিশের ভয়ে কোথাও লুকোনোর প্রয়োজন দেখলেন না। হরিনামের মালাটি হাতে নিয়ে উঠোনে তুলসী তলায় বসে রইলেন। খানা তল্লাশি আরম্ভ হল। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোম, বর্তমান রণনীতি, যুগান্তর গীতা, দেশের কথা, রিভিউ অফ রিভিউজ প্রভৃতি কিছুই বেরোল না। বের হল হিন্দু সৎকর্মমালা, গুপ্ত প্রেস পঞ্জিকা, কাশীদাসী মহাভারত এবং একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ছোট বা বড় কোনো দেশনায়কের ছবিও বের হল না। শুধু বেরোল কেবল খান কয়েক কালীঘাটের পট এবং একটা আর্ট স্টুডিওর গণেশ মূর্তি। জমিদারির খান কতক পুরনো দাখিলা এবং পুরু ধুলোর আস্তরণ সমেত একটা চিঠির ফাইল। বিনোদিনীর বাক্স থেকে বেরোল এক বান্ডিল চিঠি এবং খান কতক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠোনে এনে জমা করা হলো। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করতে লাগলেন। ক্ষেত্রমোহনও সেইখানে বসেছিলেন। তিনি দেখলেন সাদা খামগুলির সবকটাতেই তাঁরই শিরোনামা লেখা এবং রসময়ীর হাতের লেখা। পুলিশ সাহেবের অনুমতি নিয়ে খাম ও চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করতে লাগলেন। খান কুড়ি চিঠি রয়েছে,
সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্টা কালিতে রসময়ীর হস্তাক্ষরে লেখা। কয়েকখানি চিঠি খুলে ক্ষেত্রবাবু পড়েও নিলেন। নানা ঘটনা অনুমান করে এই চিঠিগুলি লেখা। কোনোটাতে বটগাছে বাসস্থানের উল্লেখও আছে। একখানাতে আছে, গয়ায় পিণ্ডদান করিয়া এসেছ বলিয়া মনে করিও না আমি আর তোমার অনিষ্ট করতে পারি না। এখনো রশিবামনি তোমার ঘাড় মটকাইতে পারে। একখানাতে আছে, শুনলাম বিবাহের দিন স্থির হইয়া গেছে, এখনো সাবধান। আর একখানাতে আছে, কাল তোমার বিবাহ, এত মানা করলাম কিছুতেই শুনলে না। আচ্ছা, বাসর ঘরে আগুন জ্বালিয়ে তোমাকেও তোমার বউকে পুড়িয়ে মারব, ইত্যাদি। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো তখন ক্ষেত্রমোহনের কাছে পরিষ্কার হয়ে গেল। বিনোদিনী তুলসী তলায় বসে সব দেখছিলেন। ক্ষেত্রমোহন বললেন, ঠাকুরজি, এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করে যেতে লাগলেন। আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।